অমৃতসরের সেই ছোট্ট মাঠে আজও মানুষের ভিড়, দেয়ালের ইটে লেগে রয়েছে গুলির ক্ষতচিহ্ন, রয়েছে সেই কুয়োটিও। ঢোকার মুখে বড় করে লেখা জালিয়ানওয়ালাবাগ। এই নামটি শুনলে আজও ঠান্ডা স্রোত নেমে যায় শির দ্বারাবে। 1919 সালের 13ই এপ্রিল। ওই দিন মাত্র কয়েক মিনিটের মধ্যেই অতীত হয়ে গিয়েছিলেন কয়েকশো মানুষ। 8 থেকে 80 কেউই ব্রিটিশ পুলিশের গুলি থেকে বাঁচতে পারেনি। 106 বছর পেরিয়ে গেলেও ভারতের ইতিহাসের অন্যতম নৃশংস ভয়ঙ্কর গণহত্যা এখনও যেন তাড়া করে বেড়ায়। জালিয়ানওয়ালাবাগ আসলে এক আগুনের নাম, ব্রিটিশ বর্বরতার সাক্ষী, যে আগুনে ফিনিক্স হয়ে উঠেছিলেন অসহ্র বিপ্লবী। 106 বছর আগের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়েই নির্মিত হয়েছে বলিউডের নতুন সিনেমা কেশরী চ্যাপ্টার 2 দ্য আনটোল্ড স্টোরি অব জালিয়ানওয়ালাবাগ। এই সিনেমা বলিউডের বক্স অফিসে যদি সফল নাও হয়, তারপরেও অভিনেতা অক্ষয় কুমারের ক্যারিয়ারে একটা নতুন মাইলফলক হয়ে থাকবে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের মামলা লড়তে গিয়ে শঙ্কর নায়ার একা গোটা ব্রিটিশ রাজতন্ত্রকে প্রায় টেনে হিচড়ে উলঙ্গ করে দিয়েছিলেন ভরা আদালতে। বইয়ের পাতায় বন্দী থাকা সেই ইতিহাস দাপটের সঙ্গে পর্দায় তুলে ধরলেন অক্ষয়। চলুন আর দেরি না করে সিনেমাটির এক্সপ্লেনেশন শুরু করি। বাঙালিদের যেমন পয়লা বৈশাখ, পাঞ্জাবেও তেমনি নতুন বছরকে স্বাগত জানানো হয় বৈশাখী উৎসবের মাধ্যমে। সিনেমার শুরুতেই দেখা যায় অমৃতসরের একটি ছোট্ট মাঠ জালিয়ানওয়ালাবাগে জড়ো হয়েছে কয়েক হাজার মানুষ। কোনো অস্ত্র নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র একসঙ্গে জড়ো হয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। সেটাই চলছিল। হঠাৎ একটি পাঞ্জাবি ছেলে দেখতে পায় যে তাদের ওপর দিয়ে একটি বিমান চলে যাচ্ছে। এর পরের ঘটনা বলার আগেই একবার সেই সময়ের জালিয়ানওয়ালাবাগ মাঠের চিত্র বলে নেওয়াই ভালো। পুরো মাঠের প্রবেশপথ মাত্র একটাই, তাও সেটা সরু একটা গলির মধ্য দিয়ে, যেই গলি দিয়ে ঢুকলে সামনে জালিয়ানওয়ালাবাগ। চারিদিকে আর কোনো রাস্তা নেই বেরোনোর। মাঠ ঘিরে রয়েছে উঁচু দেয়াল, ফাঁকা মাঠে রয়েছে কেবল একটি কুয়ো। মানে একবার ভেতরে ঢোকার পর সেই গলি দিয়েই আবার বের হতে হবে। ঠিক এটির সুবিধায় সিপাহীদের বন্দুক হাতে দাঁড় করালেন প্রবেশপথের মুখে। সরু গলিটা ঘিরে দাঁড়ালো ব্রিটিশ পুলিশ। ভেতরে মানুষরা তখন বক্তৃতা শুনছেন। কোনো কিছু বোঝার আগেই ডায়ারের মুখ থেকে কেবল একটাই শব্দ বেরোলো, ফায়ার। মাঠের ভেতরে ছুটোছুটি করছে মানুষ, আর এক নাগারে চালিয়ে যাচ্ছে গুলি ব্রিটিশ পুলিশ। রক্তে ভেসে যাচ্ছে জালিয়ানওয়ালাবাগের মাটি। চিৎকার আর চিৎকার। কেউ আহত হয়ে বসে পড়লেন, আবার কেউ ওখানেই শেষ। আর মহিলারা কোলের শিশুকে নিয়ে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটলেন। শেষমেশ কুয়োর জলেই ঝাঁপ দিলেন অনেকে। এরপর দেখানো হয় 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধের সময়কার কিছু পত্রিকা আর টেলিভিশনের সাদাকালো ভিডিও। তারপর ভয়েস ওভারে বলা হয় ইংরেজদের শুরুটাই হয়েছিল ধোঁকার মাধ্যমে। প্রথম বিশ্বযুদ্ধে যখন ইংরেজদের সৈন্যদের সংখ্যা কমতে থাকে, ঠিক সেই সময় ইংরেজ গভর্নর ভারতীয়দের কাছে একটা প্রতিজ্ঞা করে, তোমরা তোমাদের যুবকদের আমাদের লড়াইয়ের সঙ্গে যুক্ত করে দাও, তার পরিবর্তে আমরা তোমাদের স্বাধীনতা এনে দেব। ইংরেজদের এই প্রতিজ্ঞার পরে 15 লাখেরও বেশি ভারতীয় ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যোগ দেয়। সবাই এই বিশ্বাস নিয়েছিল একদিন ভারত স্বাধীন হবে। বিশ্বযুদ্ধ শেষ হয় আর ইংরেজরা ধোঁকা দিতে শুরু করে ভারতীয়দের। এই ঘটনার প্রতিবাদে কৃপাল সিং নামের একজন আন্দোলনকারী, যিনি একটি কলেজের অধ্যাপক ছিলেন, তিনি আওয়াজ তোলেন যে ব্রিটিশরা তাদের কথা থেকে সরে গেছে। তখন ব্রিটিশরা কৃপাল সিংকে ফাঁসানোর পরিকল্পনা করে, যাতে তাকে জেলে পাঠানো যায় এবং বাকি সব চুপ করে যায়। তখন পাঞ্জাবের গভর্নর মাইকেল ডায়ার তাদের উপদেষ্টা তীর্থ সিংয়ের সঙ্গে দেখা করে। তিনি ভারতীয়। তাকে জিজ্ঞাসা করে কৃপাল সিংকে কিভাবে জেলে পাঠানো যায়। তখন তীর্থ বলেন, আমার চেনা একজন আইনজীবী আছে, যার নাম শঙ্কর নায়ার। সে যেমন নৃত্য করতে পারে, তেমনি তার কলম চলে, আইন তার মুখস্থ। তিনি আজ পর্যন্ত একটা মামলাও হারেনি এবং তিনি সহজেই কৃপাল সিংকে জেলে পাঠাতে পারবেন। তখনই দেখানো হয় অক্ষয় কুমারকে। এরপর তীর্থ সিং মিস্টার নায়ারের কাছে যান এবং ব্রিটিশদের পক্ষ থেকে তাকে নিয়োগ করেন। সে বলে, কৃপাল সিং আমাদের বিরুদ্ধে মামলা করেছে, কিন্তু আমাদের তাকে জেলে ঢোকাতে হবে। এই প্রস্তাবে নায়ার রাজি হয়। এরপর আমরা আদালতের দৃশ্য দেখি, যেখানে কৃপাল সিংয়ের মামলাটি চলছে। তখন নায়ার এমন যুক্তি তুলে ধরেন বিচারকের সামনে, যা শুনে সবাই অবাক হয়ে যায়।
তিনি বলেন, কিছুদিন আগে একজন ব্রিটিশ সেনা বোমা বিস্ফোরণে মারা গিয়েছিলেন এবং বোমা বানানো কৃপাল সিং জানতেন, যিনি বিশ্বযুদ্ধেও অংশ নিয়েছিলেন। এখানে তিনি প্রমাণ করে দেন যে কৃপাল সিংই অপরাধী। সেই বোমা বানিয়ে কয়েকজন ছেলেকে দিয়েছিল এবং তারাই সেই ব্রিটিশ সেনাকে বোমা মেরে উড়িয়ে দেন। এই প্রমাণের ভিত্তিতে বিচারক কৃপাল সিংকে জেলের সাজা দেন। জেলে যাওয়ার সময় কৃপাল সিং নায়ারকে বলেন, তুমি খুব ভালো আইনজীবী, কিন্তু তুমি ভুল লোকের পক্ষ নিয়েছো, ভুল সময়ের পক্ষ নিয়েছো। এই কথা নায়ারকে বিশেষ গুরুত্ব দেয় না। এরপর আমরা নায়ারের স্ত্রীকে দেখি, যেখানে মাইকেল এসে বলে, তুমি আমাদের জয় এনে দিয়েছো, তাই আমাদের কিং তোমাকে নাইট উপাধি দিতে চান। এ কথা শুনে নায়ার খুব খুশি হয়, কারণ এতে সবাই তার সম্মান করবে। পরদিন যখন নায়ারকে নাইট উপাধি দেওয়া হচ্ছিল, অন্যদিকে সেই দিনই জেনারেল ডায়ার জালিয়ানওয়ালাবাগে চালায় গণহত্যা। আমরা দেখতে পাই সব সৈন্য চলে যাওয়ার পর শুধুমাত্র একটি ছেলে বেঁচে আছে, যে এত লাশ দেখে শুধুই কেঁদে যাচ্ছিল। এই ভয়াবহ কাণ্ডের পর সেই সময়কার জেনারেল ডায়ারকে একান্তে ডেকে পাঠায় এবং তাকে ধমক দিয়ে বলে, তুমি এটা কি করেছো? যদি এই খবর বাইরে ছড়িয়ে পড়ে তাহলে সমস্ত ভারতীয় আমাদের বিপক্ষে রুখে দাঁড়াবে, তখন আর কেউ আমাদের বাঁচাতে পারবে না। এরপর ডায়ার তীর্থের কাছে যায় এবং বলে, জালিয়ানওয়ালাবাগের খবর যেন বাইরে না যায়। তীর্থ অনেক সৈন্য পাঠায় বিভিন্ন পত্রিকা অফিসে। পত্রিকাগুলো পুড়িয়ে দেওয়া হয়, যেগুলোতে এই ঘটনার ছবি ছিল, মানে এই ঘটনা যেন আর কখনো প্রকাশ না পায়। এরপর তীর্থ এসে ডায়ারকে বলে, আপনি যা করেছেন তা ম্যাসিভ। শ্মশানে দেহ সংস্কারের জায়গা কম পড়েছে, এখন কি করা উচিত? ডায়ার বলে, চুপচাপ বাকি দেহগুলো নর্দমায় ফেলে দাও, যাতে কোনো প্রমাণ না থাকে। এই কথা শুনে তীর্থ নিজেও অবাক হয়ে যায় যে এই লোকটার মধ্যে একটু অনুশোচনা নেই। এরপর যখন নিহতদের পরিবার ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তোলে এবং সত্য প্রকাশ করতে চায়, তখন ব্রিটিশ সরকার তাদের মুখ বন্ধ করতে ক্ষতিপূরণ দিতে শুরু করে। তাদের কাছ থেকে নথিতে আঙ্গুলের ছাপ নিয়ে নেয়, এই বলে যে ব্রিটিশদের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। তবুও কিছু মানুষ তখনও প্রতিবাদ করছিল। এটা দেখে তীর্থ ডায়ারকে বলে, এই লোকদের চুপ করাতে হবে, আর চুপ করাতে হলে আমাদের উচিত একটি কমিশন বসানো, যে কমিশনের সব সদস্যই আমাদের পক্ষে রায় দেবে। লোকদের শুধু এটুকুই মনে করাতে হবে যে কমিশন সত্যের পক্ষ নিয়েছে, আর ব্যাপারটা সেখানেই শেষ হয়ে যাবে। এরপর একটি কমিশন গঠিত হয় এবং তাতে আমরা নায়ারকেও দেখি, কারণ সে সেই সময় ব্রিটিশদের পক্ষের উকিলই ছিল। এরপর আমরা নায়ারকে দেখি কমিশনের মিটিংয়ে যায় এবং সে দেখে গেটের বাইরে একটি ছেলে দাঁড়িয়ে আছে, যে ছেলেটি জালিয়ানওয়ালাবাগে বেঁচে গিয়েছিল। সে তার হাতে একটি পোস্টার ধরেছিল, যাতে দেখানো ছিল ব্রিটিশরা কীভাবে গণহত্যা চালিয়েছে, নৃশংসতা চালিয়েছে। এরপর নায়ার কমিশনের মিটিংয়ে যোগ দেয় এবং সেখানে সবাই বলে ডায়ার গুলি চালিয়েছিল কারণ ওই লোকদের কাছে অস্ত্র ছিল। তখন নায়ার প্রশ্ন করে, যদি তাদের কাছে অস্ত্র ছিল তবে কতজন ব্রিটিশ সৈন্য আহত হয়েছে? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। এটা শুনেই নায়ার বুঝে যায় ব্রিটিশ সরকার সব গোপন করেছে, সত্য চাপা পড়েছে। তবুও সে কিছু বলে না। সে সরাসরি তীর্থের কাছে গিয়ে বলে, তোমরা কেন এই সত্য লুকাচ্ছ? তখনই সেখানে ডায়ার গিয়ে উপস্থিত হয় এবং তার ব্যবহার দেখে নায়ার বুঝে যায় লোকটা ভারতীয়দের প্রতি কতটা ঘৃণা করে। সেই সময় নায়ার জানিসার নামের একজনকে দেখে, যিনি একসময় ব্রিটিশ সেনাবাহিনীতে ছিলেন, কিন্তু এখন ডায়ারের কারণে ঠিকমতো হাঁটতেও পারে না। মানে বোঝাই যাচ্ছিল ডায়ার একজন খুব বিপজ্জনক মানুষ। সে চলে যাবার পর নায়ার আবার সেই ছেলেটিকে দেখে, যে পোস্টার হাতে দাঁড়িয়েছিল। এরপর সে একজন সৈন্যর কাছ থেকে জানতে পারে এই ছেলেটির পরিবারের সবাই সেদিন মারা গিয়েছিল। তখন থেকে সে শুধু ন্যায় বিচার চায়। এই কথা শুনে নায়ারের খুব খারাপ লাগে। সেই রাতে নায়ারের ঘুম হয় না, সে শুধুই ভাবে ছেলেটির কথা। পরদিন নায়ার সরাসরি সেই ছেলেটির কাছে যায় এবং সেখানে ছেলেটিকে বোঝায়, বাবা তুমি আন্দোলন ছেড়ে দাও এবং স্কুলে পড়াশোনা করো, আমার নিজের একটা স্কুল আছে, তুমি বললেই ভর্তি করে নেবে। ছেলেটি বলে, আমার বাবা মা বোন সহ সবাই আন্দোলনে গিয়েছিলাম, কিন্তু ইংরেজরা কোনো সতর্কতা না দিয়েই আমার পুরো পরিবারকে মেরে ফেলেছে। এমন অবস্থায় পড়াশোনা করে আমি কীই বা করব? এই ইংরেজরা তো দেশকে কখনোই স্বাধীন হতে দেবে না।
সেই সঙ্গে তার তৈরি পোস্টার নায়ারকে দেখায়, যাতে স্পষ্টভাবে দেখা যায় কিভাবে ব্রিটিশরা মানুষদের হত্যা করেছিল। এটা দেখে নায়ারের আত্মাও কেঁপে ওঠে। রাতে যখন সবাই কমিশনের লোকজন পার্টি করছিল, নায়ারের তাতে মন একদমই ছিল না। সে তখন বাথরুমে যেতে চায়, তখন তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না, কারণ সেখানে লেখা ছিল ডগ অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউ। এটা দেখে নায়ারের খুব খারাপ লাগে, কিন্তু চাইলেও সে কিছু করতে পারে না। এর পরের দিন ছিল কমিশনের সিদ্ধান্ত ঘোষণার সময়। সব ব্রিটিশ সদস্য ডায়ারকে নির্দোষ বলে, তারা মনে করে সে কোনো ভুল করেনি, কিন্তু নায়ার ডায়ারকে দোষী বলে। তবে ডায়ারের পক্ষে ভোট বেশি ছিল, তাই ডায়ারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এটা দেখে নায়ার প্রচণ্ড রেগে যায়। সে তখন তীর্থ নায়ারকে বলে, ব্রিটিশদের সঙ্গে ঝামেলা জড়াতে যাস না, তাহলে বিপদে পড়ে যাবি। কথা শুনে নায়ার চুপ হয়ে যায়। এর পরের দিন নায়ার একটি খারাপ খবর পায়। সে ছুটে চলে যায় ওই ছেলেটির বাড়িতে, গিয়ে জানতে পারে ছেলেটি নিজের রক কেটে আত্মহত্যা করেছে। এটা দেখে নায়ারের মন ভেঙে যায়, এবং ওখানেই আমরা দেখতে পাই দূরে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, যার নাম দিলপ্রীত। সে নায়ারকে লক্ষ্য করে। এরপর নায়ার যখন শহর ছেড়ে নিজের শহরে ফিরছে, তখন দিলপ্রীত তার কাছে এসে বলে, অনুপ্রেরণা ছিলেন, আমি আপনার মতোই একজন আইনজীবী হতে চেয়েছিলাম, কিন্তু আপনিও ইংরেজদের সামনে মাথা নত করলেন। এইভাবে দিলপ্রীত নায়ারকে অনেক কথা শোনায়। তখন নায়ার বলে, আমি একা এই ব্রিটিশদের বিরুদ্ধে কিছুই করতে পারবো না, তাই যেটা চলছে সেটা চলতে দাও। তারপর সে স্ত্রীকে নিয়ে ট্রেনে উঠে পড়ে। এরপর দেখানো হয় 2 দিন পরে, যখন দিলপ্রীত সরাসরি ডায়ারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। এই খবরে ডায়ার ভয় পায়, কারণ এইবার হয়তো সমস্ত ভারতীয়রা সেই ঘটনা জেনে যাবে এবং বিদ্রোহে জ্বলে উঠবে। তাই ডায়ার তীর্থকে বলে, এই মামলাটা আমরা প্রথম শুনানিতেই শেষ করে দিতে হবে, যেভাবেই হোক। কিন্তু সমস্যা ছিল জজ মকারে, যিনি ভারতীয়দের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তাই তার সামনে কোনো রকম কারচুপি চলবে না, সঠিকভাবে মামলাটি লড়তে হবে। এরপর সরাসরি কোর্টের দৃশ্য দেখানো হয়। ডায়ার ভেবেছিল দিলপ্রীত তো অল্প বয়সী এক মেয়ে, সে আমার অভিজ্ঞ আইনজীবীর সামনে দাঁড়াতেই পারবে না। কিন্তু বিচারকের সামনে এসে দিলপ্রীত ঘোষণা করে, এই মামলাটি আমি নয়, মিস্টার নায়ার লড়বেন। এটা শুনে সবাই হতবাক হয়ে যায়। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় ট্রেনে বসেই নায়ার ঠিক করে নিয়েছিল ডায়ারকে শাস্তি দিতে হবে, তাই সে সোজা চলে যায় জালিয়ানওয়ালাবাগে এবং দিলপ্রীতকে বলে, এবার আমরা একসাথে এই ব্রিটিশ শাসনের মূল কেটে ফেলব, আর এই মামলাটি তুমিই দায়ের করবে, কারণ যদি আমার নাম সামনে আসে তাহলে তারা আমাদের প্রমাণ সংগ্রহ করতে দেবে না। এই কথা শুনে দিলপ্রীত তাই করে। তারপর দুজনে মিলে ডায়ার এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে শুরু করে। এরপর তারা দুজনে মিলে ডায়ার এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ শুরু করে। এরপরের দৃশ্যে বর্তমানে ফিরে আসে। নায়ার বিচারককে বলেন, ডায়ার সবাইকে বলেছিল যে 13 এপ্রিল কারফিউয়ের দিন জালিয়ানওয়ালাবাগে দাঙ্গা হচ্ছিল, তাই তাকে গুলি চালাতে হয়। কিন্তু যদি সত্যি সেখানে দাঙ্গা হচ্ছিল, তাহলে সেখানকার পুলিশ মানুষদের শান্তিতে যেতে দিল কেন? এই প্রশ্ন স্থানীয় তহসিলদার কর্তার সিংকে কাঠগড়ায় ডাকা হয়। কর্তার সিং বিচারকদের বলেন, আমি নিজে দেখেছিলাম লোকজন দাঙ্গা করছিল, তাই আমার সাহস হয়নি কিছু বলতে। তবে আমি জেনারেল ডায়ারকে অনুরোধ করেছিলাম এই ব্যাপারে পদক্ষেপ নিতে। এটা শুনে নায়ার প্রশ্ন করেন, একটা থানার সাহায্য চাইলে তো পুরো একটা দীর্ঘ প্রক্রিয়া আছে, তাই না? আর জেনারেল ডায়ার তো একজন আর্মি অফিসার, তাহলে আপনি সরাসরি তার কাছে সাহায্য চাইলেন কিভাবে? আপনাকে তো পাশের থানায় সাহায্য চাইতে হইত। এই কথা শুনে কর্তার সিং চমকে যান, কারণ তার কাছে এর কোনো উত্তর ছিল না। এবং এখানেই নায়ার আরেকটি সত্য প্রকাশ করেন, কারণ সব কিছু ছিল ডায়ারের ষড়যন্ত্র। আসলে সে গুজব রটিয়েছিল যে বিখ্যাত এক শায়র জালিয়ানওয়ালাবাগে আসছেন, এই কারণে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়ে যায়। আর আন্দোলন তো আগে থেকেই চলছিল। তারপর তারা আকাশে একটি বিমানও পাঠায়, এই বুঝতে যে কত লোক জড়ো হয়েছে, যাতে তারা নির্ভয়ে গণহত্যা চালাতে পারে। এইসব শুনে ডায়ারের পক্ষের আইনজীবীও চুপ করে যায় এবং নায়ার প্রমাণ করে দেন সবকিছু ডায়ারের পূর্ব পরিকল্পিত কাজ ছিল। বিচারক তখন ডায়ারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন এবং মামলাটি আনুষ্ঠানিকভাবে শুরু করার ঘোষণা দেন। এখন প্রতিটি পত্রিকায় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেদন ছাপা হচ্ছে, যা আর কেউ থামাতে পারবে না। তারপর মাইকেল ডায়ার এসে তীর্থকে ধমকে দিয়ে বলেন, এই খবর যদি ক্রাউন পর্যন্ত পৌঁছে যায় তাহলে বড় বিপদ হবে, তাই মামলাটি আমাদের জিততেই হবে। তখন তীর্থ বলে, আমার নজরে একজন লোক আছে যে নায়ারের শত্রু এবং ভালো আইনজীবীও বটে, সে আমাদের কাজে আসবে, তার নাম ম্যাকনেলে। তারপর
তীর্থ ম্যাকনেলির সঙ্গে দেখা করে এবং তাকে নায়ারের বিরুদ্ধে উস্কে দেয়। আসলে ম্যাকনেলি ভারতীয় হলেও সে ছিল এক ব্রিটিশদের অবৈধ সন্তান। তীর্থ কোনোভাবে তাকে রাজি করায় ব্রিটিশদের পক্ষে এই মামলা লড়ুন এবং আমরা আপনাকে এক ব্রিটিশ খেতাব দিয়ে সম্মানিত। ম্যাকনেলি রাজি হয়ে যায়। তারপর সরাসরি আদালতের দৃশ্য দেখানো হয়, যেখানে ম্যাকনেলি প্রথমেই দাবি করেন প্রেসকে আদালত থেকে সরিয়ে দেওয়া হোক, যাতে কোনো খবর বাইরে না যায়। কিন্তু নায়ার চায়। এরপর ম্যাকনেলি বিচারকের কাছে এসে বলে 13 তারিখে ডায়ার যা করেছিল তার পেছনে কারণ ছিল। 10 তারিখে একটি ব্রিটিশ মেয়ে মার্থা ডান্ডা ফৌজের এক সদস্য দ্বারা নির্যাতিত হয়। এই কারণে ডায়ার 13 তারিখে এই কঠিন পদক্ষেপ নেন। তারপর সে মার্থাকে কাঠগড়ায় ডাকে। মার্থা এসে জানায় 10 তারিখে আমি কলেজের কাজ সেরে বাড়ি ফিরছিলাম, তখন এক ছেলে এসে জোর করে আমাকে এক ঘরে নিয়ে যায় এবং সেখানে আমাকে ধর্ষণ করে প্রতিশোধ নেওয়ার জন্য। এই জন্য ডায়ারকে তখন সকল মানুষের উপর আক্রমণ করতে হয়, যা শুনে সবাই চমকে যায় এবং এখানে ম্যাকনেলি সবাইকে একটি মিথ্যা গল্প শোনায়। এ সময় বিচারক নায়ারকে পরবর্তী তারিখ দেয় এবং ম্যাকনেলি তীর্থকে বলে আমাদের একটি খবর ছড়াতে হবে, যেখানে নায়ার সেই ধর্ষকদের পক্ষে মামলা করছে। তখন তীর্থ ঠিক করে নায়ারের নাম সব জায়গায় খারাপ করতে শুরু করে, এমনকি মানুষ নায়ারের মুখে কালি পর্যন্ত লাগিয়ে দেয়, যার ফলে নায়ার সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। তবে সে হাল ছাড়ে না। এরপর দিলপ্রীত সেই কলেজে যায় যেখানে মার্তার সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছিল এবং নায়ার তানভীর চৌধুরীর সমস্ত জিনিসপত্র দেখার জন্য যায়। কিছু তদন্ত করার পর তাদের কিছু জিনিস পাওয়া যায়। শুনানির দিন আসে। আজ দিলপ্রীত মার্তাকে প্রশ্ন করতে শুরু করে। সে মার্তাকে জিজ্ঞাসা করে যখন তানভীর তোমার সঙ্গে জবরদস্তি করছিল তখন তুমি কেন চিৎকার করলে না? তখন মার্তা বলেছিল আমি ভয় পেয়েছিলাম। তবে দিলপ্রীত তার কথায় মার্তাকে উস্কিয়ে দেয় এবং এখানে প্রমাণ হয়ে যায় তানভীর সেদিন কোনো জবরদস্তি করেনি, বরং সে আর মার্তা প্রায়ই একসাথে রুমে থাকতো, কারণ দুজনকে পছন্দ করত। তারপর মার্তা তখন কাঁদতে কাঁদতে সত্যি বলে আমি তানভীরকে ভালোবাসতাম, কিন্তু একবার আমাকে তানভীরের সাথে প্রিন্সিপাল ধরে ফেলেছিল। তারপর তানভীরকে জেলে পাঠানো হয়, কারণ সে ভারতীয় ছিল। আমার উপর চাপ দেওয়া হয়েছিল আমি তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার জন্য, না হলে আমার অনেক বদনাম করে দেবে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। ম্যাকনেলের প্ল্যান উল্টে যায়। তবে এখানে ম্যাকনেলে কোনোভাবে ডায়ারকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছিল। তখন বিচারক পরবর্তী শুনানির তারিখ ঠিক করেন এবং বলেন মিস্টার নায়ার আপনি একটি সাক্ষী নিয়ে আসুন, তখন আমরা ডায়ারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। এখন নায়ার রাতে অনেক চিন্তিত হয়ে বসেছিল। সে ভাবছিল সাক্ষী কোথা থেকে পাওয়া যায়, কী বানবে। তখন তার জানিসারের কথা মনে পড়ে এবং সে জানিসারের কাছে যায়, তাকে জিজ্ঞাসা করে সে ডায়ার তার সাথে কী করেছে। জানিসার জানায় আমাদের সাহায্য করতে পারে একজন অফিসার এবং ডায়ারের সঙ্গী। সে চাইছিল না ডায়ার কোনো মানুষকে হত্যা করুক, কিন্তু সে ডায়ারকে থামাতে পারেনি। পরবর্তী শুনানির দিন আসে এবং নায়ার ডায়ারকে কাঠগড়ায় ডাকে। নায়ার জিজ্ঞাসা করে আপনি জালিয়ানওয়ালাবাগে দাঁড়িয়ে থাকা মানুষদের প্রথম সতর্কতা কিভাবে দিয়েছিলেন? এতে ডায়ার উত্তর দেন আমি কোনো সতর্কতা দেইনি, তারা আমাদের ওপর আক্রমণ করতে যাচ্ছিল, তাই আমাকে পদক্ষেপ নিতে হয়েছে। তখন নায়ার বলে কিন্তু সেখানে তো 8 বছর বয়সী শিশুও ছিল, তারা কিভাবে আক্রমণ করতে পারে? এরপর নায়ার জানিসারের কাহিনী বিচারককে শোনায়। জানিসার একজন ভারতীয়, সে একদিন শুধু 15 মিনিট দেরি করেছিল। ডায়ার তাকে লোহার জুতা দিয়ে পিটিয়েছিল, যার কারণে সে আজও ঠিকমতো চলতে পারে না। এরপর নায়ার ডায়ারের মেডিকেল রিপোর্ট বের করে, যার মধ্যে লেখা ছিল ডায়ারের একটি রোগের কথা, তা যে কোনো সময় বাড়তে পারে। আসলে এই রিপোর্ট ডায়ারের সাথে দেননি। তারপর নায়ার বলেন ডায়ারের ছোটবেলা থেকেই ভারতীয়দের ঘৃণা করত, আর যখন তার হাতে ক্ষমতা এলো তখন সে সরাসরি ভারতীয়দের পিষ্ট করতে শুরু করল। আর জালিয়ানওয়ালাবাগের ঘটনাও তার ঘৃণার ফল ছিল। এটা শুনে ডায়ার নায়ারের কলার চেপে ধরে এবং বিচারক আজকের শুনানি পরবর্তী সময়ের জন্য চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাতে ডায়ার এবং তীর্থকে ডেকে বলে এখন আমরা নায়ারকে এমনভাবে থামাতে পারবো না, আমাদের তাকে কোনোভাবে ফাঁসাতে হবে। এরপর আমরা দেখি নায়ারের বাড়িতে পুলিশ রেড হয়, কারণ তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি মামলা সংক্রান্ত কিছু ব্যক্তিগত জায়গায় যাওয়ার চেষ্টা করেছেন। পরদিন মামলার শুনানি আসে। পুলিশ নায়ারকে মিথ্যা অভিযোগে আটকে রাখে। তখন বিচারক কমিটিকে তাদের সিদ্ধান্ত জানাতে বলেন, কেননা এই মামলার রায় আজ ঘোষণা হওয়ার কথা ছিল। তখন সেই জুরি তাদের সিদ্ধান্ত জানায়
ডায়ার যা কিছু করেছে তা সবার সুরক্ষার জন্য করেছে। বিচারক নায়ারের অনুপস্থিতিতে ডায়ারকে সম্মানের সাথে মুক্তি দেন এবং এই মামলার এখানেই সমাপ্তি ঘোষণা করেন। এরপর যখন নায়ার এই খবর শুনতে পায় তখন তার হৃদয় ভেঙে যায়, কারণ সে জিতেও হেরে গিয়েছে। সে বাড়ি চলে যায়। একই সময় দিলপ্রিত তার পরিবারের কাছে ফিরে যায় এবং বলে সে আর কোনোদিন আইন পেশা চালিয়ে যেতে চায় না, তাই সে বিয়ে করতে চায়। তার কিছুদিন এমনভাবে চলে যায়। একদিন নায়ারের কাছে কৃপাল সিংয়ের চিঠি আসে, যেখানে লেখা ছিল, যাকে দেখে আপনি মামলা শুরু করেছিলেন সে ছিল আমার ছেলে, এবং সঠিক কথা বললে আমার ছেলে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে, তাকে মেরেছিল ইংরেজ সেনারা। এই চিঠি পড়ে নায়ার চমকে যায় এবং পরদিন নায়ার সরাসরি দিলপ্রিতের কাছে আসে এবং বলে আমরা এখন হাইকোর্টে PIL দেব। কিন্তু তাদের আবেদন দেওয়ার পরও বিচারক মামলাটি বাতিল করে দেন। এটি দেখে নায়ার খুব রেগে যায় এবং বিচারককে গালি দেন। তারপর বিচারক তার বিরুদ্ধে তদন্ত শুরু করে দেন এবং বলেন তোমার আইনজীবী হিসেবে কাজ শেষ, আমি তোমাকে সব সময়ের জন্য আইনজীবী হতে দিতে পারবো না। তারপর বিচারক নায়ারের বিরুদ্ধে তদন্তের রিপোর্ট দেখা যায় এবং সেখানে মিডিয়ার সদস্যরা উপস্থিত ছিল। যখন বিচারক বলেন তুমি এখানে এসে সবার সামনে ক্ষমা চাইবে এবং চুপচাপ চলে যাবে, এরপর সবার সামনে দাঁড়িয়ে সরি বলে এবং বলে আমি সত্যি সামনে আনতে পারলাম না, এই জন্য আমি দুঃখিত। এরপর নায়ার বলে আমি জালিয়ানওয়ালাবাগের সম্পর্কে বলতে চাই এবং 70 বার কাউন্সিলের রুল অনুযায়ী আমি এটা প্রমাণ করে দিতে পারি আমার উপরে যে চার্জগুলি আনা হয়েছে তা ভুল। তারপর নায়ার সদস্যকে ডেকে আনে, যিনি আদালতে ডায়ারকে দোষী বলেছিলেন, কিন্তু তখন সেই বিচারক ডায়ারকে কিনে নিয়েছে, তাই ডায়ারকে সম্মানজনকভাবে বেকসুর ঘোষণা করে এবং মিডিয়া বসে তা লিখেছিল। নায়ার সাংবাদিকদের বলে যদি এই আদালত ডায়ারকে কিছুই করবে না করুক, আমি চাই প্রতিটি ভারতীয় ডায়ারের এই কালো সত্য জান। পরদিন মিডিয়াতে ডায়ারের বিরুদ্ধে বেশ কয়েকটি আর্টিকেল ছাপানো হয় এবং দ্রুত ডায়ারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। এতে ডায়ারকে ভারত থেকে লন্ডনে প্রত্যাহার করা হয়। পরদিন ডায়ারের বিরুদ্ধে বেশ কয়েকটি আর্টিকেল ছাপানো হয় এবং দ্রুত ডায়ারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায়। ফলে কিং বিরক্ত হয়ে ডায়ারকে ভারত থেকে লন্ডনে প্রত্যাহার করে নেন। যে বিচারক ডায়ারকে নির্দোষ বলেছিল তার 4 বছর পরে মৃত্যু হয়। এরপর সর্দার উদ্ধম সিং নামের একজন 20 বছর পর সেই ডায়ারকে লন্ডনের রাস্তায় গুলি করে হত্যা করে। এসব কিছু বলতে বলতেই সিনেমাটি শেষ হয়। বন্ধুরা, কেমন লাগলো এই সিনেমার রিভিউ কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই।